সবাইকে আসসালামু আলাইকুম। সারা দেশের সম্মানিত অভিভাবক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং স্নেহাস্পদ ছাত্রছাত্রীরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রসায়ন লাইভ ক্লাসে। আজকে লাইভ ক্লাসে আমি আছি মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। রসায়নের যে দুইটা পত্র আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, তো রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে সারা পৃথিবীর সাথে আমাদের বাংলাদেশ যে দুর্যোগপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি খুব দ্রুত যেন এর অবসান হয় এবং সবাই যেন সুস্থ থাকে, নিরাপদ থাকে, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করছি। আর এখানে এই মুহূর্তে আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এখানে করোনা বিস্তার রোধে যে সমস্ত পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, আমরা সেগুলো মেনে চলব এবং ইনশাল্লাহ আমরা সবাই সুস্থ থাকব, আমরা সবাই নিরাপদে থাকব। তা আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কি না, আমার শিক্ষার্থী বন্ধুরা যারা লাইভ ক্লাসে তোমরা জয়েন করেছো, আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এর আগে এটার উপর একটা লাইভ ক্লাস হয়েছিল, টেকনিক্যাল প্রবলেমের কারণে সেটা অনেকেই বুঝতে পারোনি। সেই বিষয়গুলো আজকে আমরা রিপিট করব। রসায়নে যে আমরা বলি গুণগত রসায়ন, রসায়ন প্রথম পত্র, সেখানে যে আমরা গুণগত রসায়নের কথা বলি, গুণগত রসায়ন মানে হচ্ছে কোনো কিছুকে শনাক্ত করা। যেমন পানির মধ্যে আর্সেনিক আছে, তা আমরা আর্সেনিক যে উপস্থিত আছে সেটা শনাক্ত যদি করি, এটাই হচ্ছে আমাদের গুণগত রসায়ন। আর পরিমাণগত রসায়ন হচ্ছে পানিতে আর্সেনিকের পরিমাণ কতটুকু সেটা যদি আমরা বের করি, তাহলে এটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। গুণগত রসায়ন যেমন গুরুত্বপূর্ণ, বিজ্ঞানীরা বলে না যে মঙ্গল গ্রহে এই এই মৌলগুলো পাওয়া গেছে, অথবা চায়নার মধ্যে এখানে ল্যান্থানাইট সিরিজের এই মৌলগুলো আবিষ্কার হয়েছে। তো তারা যে প্রক্রিয়া অবলম্বন করে সেটাকে শনাক্ত করে, সেটাই গুণগত রসায়ন, যেটা আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আছে। আর রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে পরিমাণগত যে রসায়ন, সেটা হচ্ছে পরিমাণ কতটুকু আছে সেটা নির্ণয় করার পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এটা বিভিন্ন রাসায়নিক ক্যালকুলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেসিকটা নিয়ে এখানে আলোচনা করব এবং আস্তে আস্তে আমরা ডিফিকাল্ট যে পার্টগুলো সেগুলো এখানে ইনক্লুড করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জয়েন করেছো, তোমরা এই লাইভ ক্লাসটি মাধ্যমে যদি উপকৃত হও, এটা আমার জন্য অনেক বড় একটা প্রেরণা হবে। আর তোমাদের সহযোগিতা থাকলে অবশ্যই একটা ভালো লাইভ ক্লাস আমি নিতে পারবো। তোমরা তোমাদের এখানে কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে, তোমাদের কোনো প্রবলেম থাকলে থ্রো করবে। তোমাদের যাদের হাতে খাতা, তারপরে কলম, ক্যালকুলেটর নেই, তারা এগুলো পাশে রাখো, কারণ আমরা একটা ইফেক্টিভ লাইভ ক্লাস করতে চাচ্ছি। এখানে আমরা বিভিন্ন ধরনের এখানে থ্যাংক ইউ এখানে আমরা ইফেক্টিভ একটা লাইভ ক্লাস করতে চাচ্ছি। এখানে আমি কতগুলো প্রবলেম থ্রো করব, সেগুলোর আনসার তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর অনেকগুলো প্রবলেম এখানে বোর্ডে দেওয়া হবে, সেগুলো আমি সলভ করে দেব। তা আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমরা আজকের যে রসায়ন দ্বিতীয় অধ্যায়ের রসায়ন যে দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। এখানে যে টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মোল, মোলার আয়তন এবং সমীকরণ ভিত্তিক গণনা। প্রথমে আমরা চলে যাই মোলে। মোল জিনিসটা আসলে কি, একেবারে যদি শুরু থেকে বলি, একদম মানে বেসিক থেকে এসএসসি লেভেলের কথা, তাহলে বলা যায় যে আমরা বলি না পারমাণবিক ভর। পারমাণবিক ভর জিনিসটা আসলে কি? পারমাণবিক ভর মানে হচ্ছে পরমাণুর ভরকে আমরা তুলনা করে যদি প্রকাশ করি, একটা আপেক্ষিক ভর। তো পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে সেটাকে বলা হয় মোল। গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে বলা হয় মোল। ধন্যবাদ ইশরাত জাহান, ওয়ালাইকুম সালাম। মুমতাহানা, থ্যাংক ইউ। কক্সবাজার থেকে নূর আকাশ নাইম, থ্যাংক ইউ। মোহাম্মদ ইউনুস, ওয়ালাইকুম সালাম।
ওকে, থ্যাংক ইউ, ফরিদপুর থেকে। আচ্ছা, প্রথমে আসি আমরা মোল। মোল মানে হচ্ছে পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় সেটা হচ্ছে মোল। আবার পদার্থের যে আণবিক ভর তাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেটাও কিন্তু মোল। তাহলে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর সেটাও মোল, গ্রামে প্রকাশিত আণবিক ভর সেটা হচ্ছে মোল। মোলের একটা আধুনিক সংজ্ঞা আছে। আধুনিক সংজ্ঞাটা আসলে কি? আচ্ছা, আমি যদি বলি অক্সিজেন একটা মৌল, তাহলে এই যে 16টা কি অক্সিজেনের পারমাণবিক ভর। আচ্ছা, তাহলে যদি বলি 16 গ্রাম অক্সিজেন, তাহলে এটা হচ্ছে 1 মোল অক্সিজেন। আবার অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে যদি বলি 32 গ্রাম অক্সিজেন, তাহলে এটা হচ্ছে 1 মোল অক্সিজেন। তাহলে 16 গ্রাম অক্সিজেন মানেও 1 মোল, আবার 32 গ্রাম অক্সিজেন মানেও 1 মোল। তো মোলের আধুনিক সংজ্ঞাটা আসলে কি? মোলের আধুনিক সংজ্ঞা হচ্ছে, আমরা জানি যে এটা হচ্ছে কার্বনের একটা আইসোটোপ। এটা কার্বনের একটা আইসোটোপ। তো আমরা যদি এই আইসোটোপটার 12 গ্রাম নিই, বেশি না 12 গ্রাম, এই যে 12 গ্রাম নিই, তাহলে আমরা দেখব সেখানে আছে ছোট ছোট কার্বনের কণা, অর্থাৎ কার্বনের পরমাণু এখানে আছে। আমরা যদি 12 গ্রাম কার্বন নিই তাহলে এখানে কার্বনের আমরা অনেকগুলো ছোট ছোট কণা পাবো, এগুলো কার্বনের পরমাণু। এবং এই পরমাণুর সংখ্যা হচ্ছে 6.02 10⁻23, এতটি। এটা একটা অনেক বড় একটা সংখ্যা। এই সংখ্যাটা যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে অ্যাভোগাড্রো। তার নাম হচ্ছে অ্যামাদিও অ্যাভোগাড্রো। তিনি এই সংখ্যাটা আবিষ্কার করেছিলেন। এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় এনে দ্বারা। তাহলে মোলের আধুনিক সংজ্ঞাটা কি? মোলের আধুনিক সংজ্ঞা হচ্ছে, আমরা এভাবে বলতে পারি, যে মোল মানে পদার্থের একটা পরিমাণ। মোল মানে পদার্থের একটা পরিমাণ। এখন কতটুকু পরিমাণ হলে তাকে মোল বলবো? উত্তর হলো, যে পরিমাণ পদার্থে থাকবে 6.02 × 10⁻23 এতটি কণা। যে পরিমাণ পদার্থের মধ্যে থাকবে 6.02 × 10⁻23 এতটি কণা থাকবে, সেই পরিমাণটি হচ্ছে পদার্থের মোল। এখন এই কণা বলতে কণাগুলো হতে পারে অণু, কণাগুলো হতে পারে পরমাণু, কণাগুলো হতে পারে আয়ন। তাহলে নির্দিষ্ট একটা পরিমাণ, যে পরিমাণ পদার্থের মধ্যে এতটি কণা থাকবে, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যার সমান কণা থাকবে, সেই কণাগুলো অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, সেটাই পদার্থের মোল নামে পরিচিত। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যে একটু আগে অক্সিজেনের কথা বলেছিলাম সেটা দিয়ে একটু ক্লিয়ার করি। অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, আবার অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। তা আমি 16 গ্রামকেও মোল বলেছি, আবার আমি 32 গ্রাম অক্সিজেন সেটাকেও মোল বলেছি। তাহলে আমি যদি 16, দুইটাই মোল, তো দুইটা ভর তো আলাদা, তাহলে দুইটাই মোল, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কোথায় আসলে? এর উত্তরটা হচ্ছে, আমি যখন অক্সিজেন 16 গ্রাম নিব, তো এটা হচ্ছে পারমাণবিক ভর, তো এর মধ্যে থাকবে, এটা একটা মোল, এটার মধ্যে থাকবে 6.02 × 10⁻23 এতটি থাকবে পরমাণু। যখন পারমাণবিক ভর বিবেচনা করব মোলের ক্ষেত্রে, তখন আমরা বলবো এতটি কণাগুলো হবে পরমাণু। আর যদি আমি 32 গ্রাম অক্সিজেন নিই, তাহলে তার মধ্যে থাকবে 6.02 × 10⁻23 এতটি অক্সিজেনের অণু। এটি হচ্ছে ডিফারেন্স। তাহলে মোলের ক্ষেত্রে পদার্থের আণবিক ভর আমরা বিবেচনা করতে পারি, পদার্থের পারমাণবিক ভর আমরা বিবেচনা করতে পারি। যখন আমরা পারমাণবিক ভর বিবেচনা করব, তখন কণাগুলোকে আমরা বলবো পরমাণু, আর যখন আমরা আণবিক ভর বিবেচনা করব, তখন আমরা কণাগুলোকে পরমাণু না বলে কি বলবো? অণু বলবো। এখন আমরা চলে আসি কিভাবে মোল সংখ্যা গণনা করতে হয়। মোল সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা, আর n মানে হচ্ছে W/m, অথবা W/mr, অথবা m/m, অথবা m/mr, সবগুলোই ঠিক আছে। এখন এক এক বইয়ে হয়তো এক একটা প্রকাশ করা হয়েছে, এক এক স্টুডেন্ট হয়তো এক একভাবে এটা লেখে, সবগুলোই ঠিক আছে। এখানে W মানে হচ্ছে পদার্থের ভর, আর m মানে হচ্ছে পদার্থের আণবিক ভর। তাহলে পদার্থের ভরকে যদি আমরা
তার, আচ্ছা আমি লেখা বড় করার চেষ্টা করছি, ধন্যবাদ। আচ্ছা, ডাব্লিউ মানে হচ্ছে পদার্থের ভর, আর এম মানে হচ্ছে পদার্থের আণবিক ভর। তো এখানে পদার্থের ভরকে ডাব্লিউ এর পরিবর্তে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করি, আর আণবিক ভরকে এম দ্বারা অথবা এম আর দ্বারাও প্রকাশ করা যায়। এম আর মানে হচ্ছে রিলেটিভ মলিকুলার ম্যাস, অর্থাৎ আপেক্ষিক আণবিক ভর। সংক্ষেপে এমও লেখা যায়, এমআরও লেখা যায়। তাহলে কোনো পদার্থের ভরকে যদি আমরা তার আণবিক ভর দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো সেই পদার্থের মূল সংখ্যা। যেমন একটা উদাহরণ দিই, এটা একটা কন্টেইনার, এখানে আছে 90 গ্রাম পানি। একটা পাত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 90 গ্রাম পানি আছে। এখন আমাদেরকে মোল সংখ্যা বের করতে বলেছে। তাহলে মোল সংখ্যা এন মানে হচ্ছে ডাব্লিউ বাই এম আর। ডাব্লিউ মানে হচ্ছে ভর, পানির ভর। পানির ভর এখানে দেওয়া আছে 90 গ্রাম, তাহলে 90 লিখলাম। আর এম আর মানে পানির আণবিক ভর। আমরা জানি পানির আণবিক ভর হচ্ছে হাইড্রোজেন 2, অক্সিজেন 16, যোগ করলে হবে 18। 18 দ্বারা ভাগ করলাম, তাহলে পেলাম 5। এটাই হচ্ছে আমাদের মূল সংখ্যা। তাহলে পদার্থের ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করা হলে আমরা মূল সংখ্যা পাই। এখন যদি আমাদেরকে বলা হয় যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা 80 গ্রাম কস্টিক সোডা বলতে পারে, তার মূল সংখ্যা নির্ণয় করো। তাহলে মূল সংখ্যা এন মানে হচ্ছে ডাব্লিউ বাই এম। ডাব্লিউ মানে ভর, ভর হলো 80 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? এটার আণবিক ভর হচ্ছে 40, তাহলে কত হবে? 2। এভাবে আমরা মূল সংখ্যা নির্ণয় করতে পারি। এখন আসি এখান থেকে একটা ছোট প্রবলেমটা হচ্ছে একটা পাত্রের মধ্যে আছে 10 গ্রাম 10 গ্রাম 10 গ্রাম 10 গ্রাম আছে হিলিয়াম, 10 গ্রাম আছে হাইড্রোজেন, 10 গ্রাম আছে অক্সিজেন, 10 গ্রাম আছে নাইট্রোজেন। এরকম আছে একটা পাত্রের মধ্যে 10 গ্রাম হিলিয়াম, 10 গ্রাম হাইড্রোজেন, 10 গ্রাম অক্সিজেন, 10 গ্রাম নাইট্রোজেন আছে। এখন প্রশ্ন করা হয়েছে যে এখানে কোনটির অণুর সংখ্যা বেশি। অনেকে হয়তো ভাবতে পারে সব তো 10 গ্রাম 10 গ্রাম 10 গ্রাম করে আছে, তাহলে তো অণুর সংখ্যা হলো সমান। তা আসলে কিন্তু সমান না। এখানে অণুর সংখ্যা কোথায় কম হবে কোথায় বেশি হবে সেটা বের করার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, এন মানে ডাব্লিউ বাই এম। অর্থাৎ আণবিক ভরের উপরে বিষয়টা ডিপেন্ড করে, আবার ভরের উপরে ডিপেন্ড করে। তো এখানে সব জায়গায় ভর তো সমান, সব জায়গায় ভর হচ্ছে 10 গ্রাম করে। তাহলে আমি যদি এখানে ভর 10 ধরি, তাহলে এই এমটা এটা কিন্তু ভেরি করছে, অর্থাৎ এম এর উপরে ডিপেন্ড করবে মূল সংখ্যাটা ফাইনালি কত হবে। আণবিক ভর যদি বেশি হয় মূল সংখ্যা কমে যাবে, আর আণবিক ভর যদি কম হয় তাহলে মূল সংখ্যাটা এখানে অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাহলে আমরা জানি হিলিয়াম তার আণবিক ভর হলো 4, হাইড্রোজেন তার আণবিক ভর হচ্ছে 2, অক্সিজেন তার আণবিক ভর হচ্ছে এখানে আমাদের 32, আর নাইট্রোজেনের আণবিক ভর কত? 28। তাহলে এখানে আণবিক ভর সবচেয়ে কম কার? হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের মূল সংখ্যা হচ্ছে 10/2, তার মানে 5 মোল। আর বাকিদের ক্ষেত্রে যেহেতু আণবিক ভরের মানটা এখানে বেশি, তাই তাদের মোল সংখ্যা কিন্তু কম হবে। আর আমরা জানি 1 মোল মানে সেখানে থাকবে 6.02 ইন্টু 10⁻23 এতটি অণু থাকবে। 1 মোল মানে অণু থাকবে এতটি, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 মোলে যদি এতটি অণু থাকে, তাহলে এখানে 5 মোলে কতটি অণু? 5 মোলে কতটি অণু সেটা কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। 1 মোলে অণু বের করতে পারলে 5 মোলে অণু কতটি আছে সেটা কিন্তু বের করা সম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা পদার্থ আছে, এর মধ্যে হাইড্রোজেনের মোল সংখ্যা হলো সবচেয়ে বেশি, আর মোল সংখ্যা বেশি হলে অণুর সংখ্যা বেশি হয়, তাই এখানে আমরা বলবো সবচেয়ে বেশি অণু হচ্ছে হাইড্রোজেনের। তাহলে কোন পদার্থের অণু সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে হাইড্রোজেনের অণু সংখ্যা হবে সবচেয়ে বেশি। এভাবে আমরা মোল সংখ্যা হিসাব করতে পারি। এবারে আসি দুই নম্বর, সেটা হচ্ছে মূল সংখ্যা আরও একভাবে হিসাব করা যায়। সেটা কেমন? সেটা হচ্ছে যে কোনো পদার্থের অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে কিন্তু মূল সংখ্যা পাওয়া যায়। অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, রাইট? যেমন এখানে বলা হয়েছে এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আছে এখানে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু এখানে আমি দিলাম 2, এরকম দিলাম। এতটি অণু আছে একটি পাত্রের মধ্যে, এতটি অণু আছে, যে কোনো গ্যাসের অণু, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, যে কোনো গ্যাসের অণু এখানে আছে। এখন বলছে যে মোল সংখ্যা কত সেটা বের করতে হবে।
তাহলে আমরা এখানে অণুর সংখ্যা লিখতে পারি। অণুর সংখ্যাটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 2, আর অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। তাহলে আমরা যদি বাদ দিই তাহলে থাকবে 2, তাহলে 2 মোল এখানে পদার্থ আছে। এভাবে আমরা অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করে আমরা মোল সংখ্যা নির্ণয় করতে পারি। এবারে আমরা আরেকটা জিনিস দেখি 3 নম্বরে, সেটা হচ্ছে মোল সংখ্যা বের করার ক্ষেত্রে V/Vm এটা আমরা ব্যবহার করতে পারি। V/Vm এটা দিয়েও মোল সংখ্যা বের করা সম্ভব। তো V/Vm জিনিসটা কি সেটা একটু ক্লিয়ার করি। N সমান V/Vm। V মানে হচ্ছে একটা পদার্থের আয়তন, নির্দিষ্ট তাপমাত্রা চাপে আয়তন, আর Vm এটা হচ্ছে মোলার আয়তন। এখন একটা প্রবলেম দেওয়া হয়েছে, এটা একটা কন্টেইনার। এই কন্টেইনারে STP একটা কন্ডিশন, সেই কন্ডিশনে নাইট্রোজেন গ্যাস আছে যার আয়তন হচ্ছে 44.8 লিটার। STPতে একটা কন্টেইনারে নাইট্রোজেন গ্যাস আছে যার আয়তন 44.8 লিটার। এখন বলছে যে মোল সংখ্যা বের করো বা অণুর সংখ্যা বের করো। তাহলে এখানে আমরা এই যে ভি মানে আয়তন দেখতে পাচ্ছি 44.8 লিটার, আর Vm মানে হচ্ছে STPতে গ্যাসের মোলার আয়তন, এবং এটা হচ্ছে 22.4। তাহলে ডিভাইড করলে কত পাবো? 2। এভাবে আমরা মোল সংখ্যা হিসাব করে বের করতে পারি। তাহলে মোল সংখ্যা বের করা যায়। এখানে মোল সংখ্যা মানে হচ্ছে ভর বাই আণবিক ভর, মোল সংখ্যা। আবার অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাও মোল সংখ্যা। আবার আয়তন বাই মোলার আয়তন, সেটাও কিন্তু আমরা মোল সংখ্যা হিসেবে পাই। এখন আসি এর বাইরে আর কীভাবে মোল সংখ্যা বের করা যেতে পারে। এর বাইরে হচ্ছে N সমান PV/RT। এই সমীকরণ ব্যবহার করেও মোল সংখ্যা নির্ণয় করা যায়। এখানে N মানে মোল সংখ্যা, আর এখানে P ব্যবহার করা হয়েছে। P মানে হচ্ছে গ্যাসের চাপ, আর V মানে হচ্ছে গ্যাসের আয়তন, T মানে হচ্ছে পরম তাপমাত্রা। T মানে হচ্ছে পরম তাপমাত্রা। দেখি কারো কোনো কমেন্ট আছে কিনা। ওকে, নৌসিন উত্তর দিয়েছিল হাইড্রোজেন। মোহাম্মদ ইউনুস ধন্যবাদ। সিয়াম। আচ্ছা, হিলিয়ামের আণবিক ভর একজন জানতে চেয়েছো। হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4। এটা হিলিয়ামের আণবিক ভর। যাই হোক, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি P মানে হচ্ছে চাপ, V মানে হচ্ছে আয়তন, আর T মানে হচ্ছে পরম তাপমাত্রা। আর R যে দেখা যাচ্ছে, R হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এখন বিষয়টা হচ্ছে আমরা এই যে রাশিগুলো দেখতে পাচ্ছি, চাপ, আয়তন, তাপমাত্রা এবং মোলার গ্যাস ধ্রুবক আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর মানগুলো দেওয়া থাকবে, সেগুলো হিসাব করে আমরা এখানে মোল সংখ্যা কত সেটা কিন্তু বের করতে পারবো। তো এই হিসাবটা সহজে করার জন্য আমি কতগুলো ইনফরমেশন দিয়ে রাখি, যেগুলো হিসাবের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। যেমন এখানে ব্যবহার করা হয়েছে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এর বিভিন্ন পদ্ধতিতে মান আছে, আবার এর বিভিন্ন পদ্ধতিতে আলাদা আলাদা একক আছে। তো এর যে মানগুলো দরকার, সেই মানগুলো হচ্ছে 0.0821, 8.316, আর হচ্ছে 8.316 ইন্টু 10⁻7। এগুলো হচ্ছে আর এর বিভিন্ন মান। আর এককগুলো হলো, এটার নাম লিটার ATM পার কেলভিন পার মোল, এটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল, আর এটা হচ্ছে আর্গ পার কেলভিন পার মোল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর এর আমি লিখেছি টোটাল 3টা মান, 1টা 2টা 3টা মান লিখছি। তো এই মানটা 0.0821, এটা হচ্ছে আমাদের যে পদ্ধতিতে, এই পদ্ধতিটাকে বলা হয় লিটার বাইচাপ পদ্ধতি। এই যে লিটার, এই যে ATM লিটার বাইচাপ পদ্ধতি। আর এই যে এটাকে বলা হয়, এই পদ্ধতিকে বলা হয় SI পদ্ধতি, জুল ব্যবহার করা হয়েছে। আর এই যে এই মানটা, এটা হচ্ছে আর্গ পার কেলভিন, এটাকে বলা হয় CGS পদ্ধতি।
তাহলে প্রথম পদ্ধতি যেটা, এই মানটা হচ্ছে লিটার এটিএম বা লিটার বাই চাপ পদ্ধতি, পরেরটা হচ্ছে এসআই পদ্ধতি, আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতি। এই যে আলাদা আলাদা পদ্ধতিতে আর এর এই মানগুলো আমাদের লাগবে। এখন আসি বাকি যে রাশিগুলো আছে সেগুলো সম্বন্ধে কিছু তথ্য দেওয়া দরকার। সেটা হচ্ছে এখানে পি, পি মানে হচ্ছে আমাদের চাপ। তো পি মানে হচ্ছে প্রেশার বা চাপ। তো চাপের কিন্তু অনেকগুলো একক আছে, যেমন চাপের একক হচ্ছে এটিএম, এটিএম মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো চাপের আরও অনেকগুলো একক আছে, আমি এখন দেখাবো সেই এককগুলো কী কী আর তাদের মধ্যে কী কী সম্পর্ক আছে। যেমন এখানে বলা হয়েছে 1 এটিএম মানে হলো 760 মিলিমিটার মার্কারি মানে পারদচাপ, অথবা 76 সেন্টিমিটার মার্কারি, অথবা 0.76 মিটার মার্কারি। এগুলো কিন্তু সবগুলোই চাপের একক। আবার আমরা এখানে লিখতে পারি 1 এটিএম সমান 760, এত হচ্ছে টর, 1.01 এত হচ্ছে বার, 101.325 কিলো প্যাসকেল, 101.325 প্যাসকেল, 14.7 PSI। এগুলো সবগুলো কিন্তু চাপের একক। শিক্ষার্থী বন্ধুরা একটু কষ্ট হবে, কিন্তু এটা তোমাকে অনেক অনেক তুমি বেনিফিট এখান থেকে পাবা এডমিশনে, কলেজের পরীক্ষায়, সব জায়গায়। এখানে চাপের অনেকগুলো একক লেখা হয়েছে। 1 এটিএম মানে এত মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি, মিটার মার্কারি, তারপরে টর, তারপরে বার, কিলো প্যাসকেল, প্যাসকেল, পিএসআই। পিএসআই মানে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি। আর এখানে প্যাসকেল যেটা, সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে চাপের একক। ক্যালকুলেশনের সময় আমাদের এই মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি আর প্যাসকেল বা কিলো প্যাসকেল এগুলো দিয়ে বেশি প্রবলেম দেওয়া হয়। সো আমরা চেষ্টা করব এই এককগুলো, চাপের বিভিন্ন যে একক আছে সেই এককগুলো মনে রাখার চেষ্টা করব এবং তাদের সম্পর্কগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা চাপের অনেকগুলো একক দেখলাম। এখন আমরা চাপের এককের পরে চলে আসি আয়তন। এখানে ভি মানে হচ্ছে আয়তন, ভলিউম। আয়তনের একক হতে পারে এল, এল মানে লিটার। এখানে যদি আমি বলি 1 লিটার, 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। আবার 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি। এটাকে বইয়ে এভাবে লেখা হয়েছে সেমি কিউব, মানে সেন্টিমিটার কিউব, মানে কিউবিক সেন্টিমিটার, জিনিসটা একই। আবার 1 লিটার মানে হচ্ছে 10 ডেসিলিটার। যখন আমরা আমাদের ব্লাড টেস্ট করি তখন বলি যে অমুক উপাদানে এত মিলিগ্রাম পার ডেসিলিটার পাওয়া গেছে, সেটা হচ্ছে ডিএল। ডিএল মানে হচ্ছে ডেসিলিটার। আচ্ছা, এত ডেসিলিটার। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 ডিএম কিউব মানে হচ্ছে ডেসিমিটার কিউব। তাহলে 10 ডেসিলিটার, আর এটা হচ্ছে 1 ডিএম কিউব মানে হচ্ছে ডেসিমিটার কিউব। আবার এটাকে লেখা যায় 10⁻³ এত হচ্ছে আমাদের মিটার কিউব। তাহলে এগুলো হলো সবগুলো আয়তনের একক। আয়তনের এককগুলো হচ্ছে 1 লিটার মানে 1000 মিলিলিটার, মানে 1000 সিসি, মানে 1000 সেমি কিউব, মানে 10 ডেসিলিটার, মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব, 10⁻³ মিটার কিউব। আমরা আয়তনের এককগুলো মনে রাখবো। এবার আসি আমরা টি। টি মানে হলো তাপমাত্রা। তাপমাত্রারও একক আছে। তাপমাত্রার একক হলো ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে 273 কেলভিন, অর্থাৎ সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন পাওয়া যায়। যদি বলা হয় 10 ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা হবে 10 যোগ 273 এত কেলভিন। আবার তাপমাত্রার একক ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি রোমার, ডিগ্রি রেঙ্কিন, আরও অনেক আছে। আমাদের এই দুইটাই এসিসি লেভেলে বেশি লাগবে। এখন এই বিষয়গুলো যদি জানা থাকে, এখান থেকে আমরা হিসাব করে মোল সংখ্যা কত সেটা বের করতে পারবো। তো আমরা এখানে একটা প্রবলেম দেখে নিই। প্রবলেমটা হচ্ছে এখানে বলা হয়েছে যে এখানে পিভি সমান সমান এনআরটি। তাহলে এন মানে হচ্ছে পিভি বাই আরটি, এটা হচ্ছে সূত্র। এখন এখান থেকে আমরা একটা প্রবলেমে চলে আসি। এখানে ঢাকা বোর্ডের একটা প্রশ্ন, সেখানে বলা হয়েছে 2016 সালে ঢাকা বোর্ডের প্রবলেমটা এসেছিল। প্রবলেমটা হচ্ছে এরকম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 0.5 এটিএম চাপে, 0.5 এটিএম চাপ দেওয়া আছে। চাপে 1.4 লিটার
1.4 লিটার একটা গ্যাস আছে, সেই গ্যাসে কতটা অণু আছে সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রবলেমটা দেখো। এখানে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0.5 ATM চাপ এবং 1.4 লিটার গ্যাস। গ্যাসের নামটাম কোনো কিছু নাই। এখন বলতেছে যে এখানে কতটা অণু আছে সেটা বের করতে হবে। তো কীভাবে আমরা এটা বের করব? বের করার নিয়মটা কি? বের করার নিয়মটা হচ্ছে আমরা প্রথমে ফর্মুলাটা লিখব, এন মানে PV/RT। এখন আমরা আর এর মানটা সবার আগে বসাবো। আর এর মানটা আমরা বসাই দিলাম 0.0821 লিটার বায়ু চাপ পার কেলভিন পার হচ্ছে মোল। এটা আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা বাকি রাশিগুলো বসাবো। পি মানে হলো চাপ, তাহলে পি মানে যেহেতু চাপ, তাহলে চাপের এখানে এককটা দেওয়া আছে ATM, তাহলে 0.5 ATM। এটাকে আমরা কোনো চেঞ্জ করব না, এটা যা আছে তাই রাখবো, কারণ লিটার ATM মানে চাপের এককটা ATM। এরপরে হচ্ছে ভি মানে আয়তন। আয়তনটা হচ্ছে 1.4 লিটার। এটা আমরা ঠিক রাখবো, কারণ এখানে লিটার ATM-এ লিটার আছে। এখন আমাদের আর এর মান বসিয়েছি। এখন টি মানে তাপমাত্রা। তাপমাত্রা বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 এত কেলভিন। তাহলে আমরা চাপ পেলাম, আয়তন পেলাম, তাপমাত্রা পেলাম, আর পেলাম। তাহলে এখন আমরা মানগুলো সব যদি বসিয়ে দিই, তাহলে এন কত সেটা কিন্তু আমরা পাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্যালকুলেশন করে দেখো এনের মানটা এখানে কত আসে। দেখি কার কার উত্তরটা সঠিক হয়। ওকে, তাহলে এখানে মূল সংখ্যা আমাদের হিসাব করে যেটা চলে আসে এন এর মান, সেটা হচ্ছে এখানে 0.03123 0.03123 এত মোল আসে। এখন আমাদেরকে কিন্তু এখানে বলছে অণুর সংখ্যা বের করো। আমরা তো মোল সংখ্যা বের করছি, অণু এখন কেমন করে বের করবো? এর উত্তরটা হচ্ছে যে এই যে মোল সংখ্যা অর্থাৎ 0.03123 তার সাথে যদি আমরা 6.02 ইন্টু 10⁻23 গুণন করি, এটাই হচ্ছে আমাদের অণুর সংখ্যা। তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করে মোল সংখ্যা বের করলাম, আর মোল সংখ্যা যখন আমাদের বের হয়ে গেল তার সাথে অ্যাভোগাড্রো সংখ্যাকে গুণন করে আমরা এখানে পেয়ে গেলাম এখানে কতটা অণু আছে। আমরা আরেকটা প্রবলেম দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা বিষয় উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে আমরা গ্যাসের আয়তন পরিমাপ করার ক্ষেত্রে কতগুলো স্ট্যান্ডার্ড কন্ডিশন ব্যবহার করি। সেগুলো হচ্ছে এসটিপি আমরা ব্যবহার করি, এসটিপি আবার ব্যবহার করি আমরা SATP, আমরা ব্যবহার করি NTP, আমরা ব্যবহার করি RTP, এগুলো আমরা ব্যবহার করি। এসটিপি এর ফুল ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াস আর প্রেশারটা হচ্ছে আমাদের 1 ATM। আচ্ছা, এখানে এবারে আসি আমরা এসএটিপিতে টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস, প্রেশারটা হচ্ছে 1 ATM। 1 ATM মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এবং এই দুইটাই সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি। এর বাইরে হয়তো কোনো বইয়ে বা কেউ হয়তো তোমাদেরকে বলতে পারে NTP RTP এগুলো বলতে পারে। NTP মানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নর্মাল টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস, প্রেশারটা এখানে 1 ATM-এই ধরা হয়। আর RTP মানে রুম টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে প্রেশারটা 1 ATM-এই ধরা হয়। আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এই দুইটা। তো এখানে প্যাসকেল, কিলো প্যাসকেলে কতগুলো মান আছে, 101.325, আবার কোথাও 100, এগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা আছে। এটা হচ্ছে 1982, তার আগে IUPAC-র একটা নিয়ম ছিল, আর 1982 এরপরে IUPAC আরেকটা নিয়ম এখানে চালু করেছে। তো যাই হোক, সেটা কোনো সমস্যা না। আমরা এখানে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 ATM এই দুইটা ধরে, বা 25 ডিগ্রি সেলসিয়াস 1 ATM ধরেই আমরা হিসাবগুলো সবগুলো করব। এবং ATM-এর সাথে চাপের যে সম্পর্কগুলো আমরা দেখেছি, সেই সম্পর্কগুলো মাথায় রেখে ক্যালকুলেশনগুলো আমরা করব। আচ্ছা, এখন আসি আমরা আরেকটা প্রবলেমটা হচ্ছে, এটা ঢাকা বোর্ডের একটা প্রবলেম। ঢাকা বোর্ডে এটা 2015 সালে এসেছিল। প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা পাত্রের মধ্যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তারপর হচ্ছে আমাদের 1 ATM চাপে 400 মিলিলিটার নাইট্রোজেন গ্যাস আছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ATM চাপে 400 ml নাইট্রোজেন গ্যাস আছে। এখন এখানে বলেছে আগের মতোই যে এখানে মোট কতটি অণু আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা চেষ্টা করো এবং একইভাবে আগের যে নিয়মটা ছিল সেই নিয়মের সাহায্যে আমরা এটা সলভ করতে পারবো। দেখি কে সহজেই এটা তাড়াতাড়ি বের করে দিতে পারে। তোমরা এখানে যে কাজটা করবা, ক্যালকুলেশনটা আমি চাচ্ছি যে খুব দ্রুত একজন বলে দিক। ধন্যবাদ, অনেকেই জয়েন করেছে। শামিমা আফরোজ, আব্দুর
পিএসআই ভেরি গুড। এনামুল করিম ধন্যবাদ। নৌসিন ধন্যবাদ। নূর আকাশ, নাইম, অরিত্রপল, স্নিগ্ধ দাস ধন্যবাদ। শায়েক আহমেদ, সিয়াম, নৌসিন, অনেকেই তোমরা কমেন্ট করছো, ধন্যবাদ। ওকে, আমরা এবারে এই প্রবলেমটা থ্রো করেছি একইভাবে। আমরা জানি পিভি সমান এনআরটি, তাহলে এন মানে পিভি বাই আমরা আরটি ধরবো। তো এখানে আমরা মানগুলো বসাবো। পি মানে চাপ, চাপ 1 ATM দেওয়া আছে। ভি মানে আয়তন, 400 মিলিলিটার দেওয়া আছে, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করব যেন মিলিলিটারটা লিটার হয়। আর আর এর মানটা আমরা আগের মতো বসাবো 0.0821। আর টি মানে তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে 298 কেলভিন লেখা যায়। তাহলে আমরা এখানেও মোল সংখ্যা কত সেটা আমরা পাবো। এখানে যে হিসাব করলে মোল সংখ্যাটা আমাদের আসে সেটা হচ্ছে 0.01635, 0.01635। আর পরবর্তীতে এটা হচ্ছে মোল। এখন এটাকে যদি আমরা অণুতে কনভার্ট করতে চাই তাহলে অণুর সংখ্যাটা হবে কি 0.01635, তার সাথে গুণন করবো আমরা 6.02 × 10⁻23। তাহলে হিসাব করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অণুর সংখ্যা। আশা করি বোর্ডে যে দুইটা প্রবলেম ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন এটা আরেকভাবে এই প্রবলেমগুলো মানে অণুর সংখ্যা নির্ণয়ের প্রবলেমগুলো আরেকভাবে সলভ করা যায়, সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো এখানে বলেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 740 মিলিমিটার চাপে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 740 মিলিমিটার চাপে 25 ml গ্যাসে কয়টি অণু আছে, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে এটা বের করতে পারি? শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এটা হচ্ছে একটা সমন্বয় সূত্র। এটা হচ্ছে বয়েল এবং চার্লস এই সূত্রের সমন্বয়ে এটা তৈরি করা হয়েছে। এটাকে আমরা সমন্বয় সূত্র বলি। তো আমরা প্রথমে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ এখানে প্রথম ক্ষেত্রে P1 মানে চাপ, V1 মানে আয়তন, আর T1 মানে তাপমাত্রা। তাহলে P1 দেওয়া আছে 740 মিলিমিটার মার্কারি, আমরা এটাকে চেঞ্জ করব না। আর V1 মানে হচ্ছে এখানে 25 ml গ্যাস, আর T1 মানে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 30 যোগ 273 এত কেলভিন, তার মানে এটা হচ্ছে 303 কেলভিন। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে গ্যাসগুলোর চাপ, আয়তন এবং তাপমাত্রা। এখন আমরা যে কাজটা করব এখানে সেটা হচ্ছে আমরা এটাকে স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিয়ে যাব, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ আদর্শ তাপমাত্রাও চাপ বা প্রমাণ তাপমাত্রাও চাপ এসটিপি। এই কন্ডিশনে যদি আমরা নিয়ে যাই, নিয়ে গেলে যেটা হবে সেটা হলো P2, তারপর হচ্ছে আমাদের T2, তারপর হচ্ছে আমাদের V2। P2 মানে হচ্ছে চাপ, আদর্শ চাপ হলো 760 মিলিমিটার মার্কারি। আর T2 এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। এখন V2 কত সেটা আমরা হিসাব করে বের করব। তাহলে এটা হচ্ছে সমন্বয় সূত্র, বয়েল এবং চার্লসের সূত্রকে একসাথে করে এই সূত্রটা প্রতিবেদন করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা, চাপ, আয়তন দেওয়া আছে, কিন্তু যে কন্ডিশন সেগুলো কিন্তু আদর্শ না, সেগুলো কিন্তু প্রমাণ না, অর্থাৎ এসটিপি না। আমরা এখানে যেটা করব সেটাকে এসটিপিতে কনভার্ট করব। কনভার্ট করলে একটা আয়তনের মান এখানে আমাদের আসবে। তো হিসাব করলে আয়তনের মানটা এখানে যেটা আসে সেটা একটু দেখে নিই কত আসে। 21.932। তাহলে 21.932 এত মিলিলিটার চলে আসে। এখন এই আয়তন থেকে আমরা কিভাবে বের করতে পারি অণুর সংখ্যা? এর উত্তরটা হচ্ছে 1 মোল যে গ্যাস এসটিপিতে তার একটা আয়তন আছে, সেটা হচ্ছে 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, তার মানে হচ্ছে 22,400 মিলিলিটার। আবার আমরা জানি 1 মোল গ্যাস তার মধ্যে থাকে 6.02 10⁻23 এতটি অণু থাকে। তাহলে 1 মোল গ্যাসে থাকে এখানে আমাদের 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। আবার 1 মোল গ্যাস তার মধ্যে থাকে 6.02 × 10⁻23 এতটি অণু থাকে। তাহলে 1 মোল গ্যাসের আয়তন এত লিটার,
বা এত মিলিলিটার, আবার 1 মোল গ্যাসে এতটি অণু থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি 22,400 ml গ্যাসে থাকে 6.02 10⁻23 এতটি অণু। তাহলে আমাদের বের হয়েছে কত, 21.932 মিলিলিটার গ্যাস বের হয়েছে। তাহলে এর মধ্যে কতটি অণু, এটা হিসাব করলে আমাদের কিন্তু বের হয়ে আসবে। তো হিসাবটা আসে 5.897 ইন্টু 10⁻, এখানে আসে 20 এতটি। তাহলে এভাবে আমরা মোল সংখ্যা বের করতে পারি, অণুর সংখ্যা বের করতে পারি। তাহলে আমরা দেখলাম মোল সংখ্যা এবং অণুর সংখ্যা বের করার জন্য বিভিন্ন ধরনের ক্যালকুলেশন। এর বাইরেও আমরা মোল সংখ্যা বের করতে পারবো। দ্রবণের ক্ষেত্রে মোল সংখ্যা আমরা যদি বলি 5 নম্বরে, সেটা হচ্ছে মোল সংখ্যা n মানে v ইন্টু এস। ভি মানে হচ্ছে আয়তন, যার এককটা হবে লিটার, আর এস মানে হচ্ছে মোলারিটি। তার মানে আমরা আয়তন এবং মোলারিটির যে গুণফল, সেটাকে মোল সংখ্যা বলতে পারি। যেমন এখানে বলা আছে, এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আছে এখানে 2 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটা 2 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এবং তার মোলারিটি হচ্ছে 0.5 মোলার। এখন বললো এটার মোল সংখ্যা বের করো। তাহলে মোল সংখ্যা মানে হচ্ছে ভি মানে আয়তন, লিটারে 2 লিটার লিখলাম, আর এস মানে মোলারিটি হলো 0.5, তাহলে 0.5 লিখলাম, তাহলে আমরা পেলাম 1 মোল। এভাবে মোল সংখ্যা বের করা যায়। সবশেষে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে মোল সংখ্যা n মানে VS বাই 1000। মোল সংখ্যা মানে হচ্ছে VS বাই 1000। এখানে যে ভি ব্যবহার করা হয়েছে, এই ভি মানে আয়তন, যার এককটা হবে মিলিলিটারে, আর এস মানে হচ্ছে আগের মতোই আমাদের মোলারিটি। তো একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে, এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আছে আমাদের 500 মিলিলিটার HCl দ্রবণ। 500 মিলিলিটার HCl দ্রবণ এখানে আছে। এখন এটার মোলারিটি হচ্ছে 0.2 মোলার। এখন এখানে মোল সংখ্যা বের করতে হবে। তাহলে মোল সংখ্যা মানে হচ্ছে n, তাহলে VS বাই 1000। এখানে ভি মানে আয়তন কত, 500, আর এস মানে মোলারিটি, এটা হচ্ছে 0.2, তাকে ভাগ করতে হবে কত দ্বারা, 1000 দ্বারা। তাহলে হিসাব করলে আমরা এখানে পাবো 0.1 মোল। রাইট? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মোল সংখ্যা বের করার যে সূত্রগুলো, সেই সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি যদি অ্যাট এ গ্ল্যান্স বলি যে এখানে সূত্রগুলো কী কী ছিল। প্রথমত হচ্ছে n মানে হচ্ছে ভর বাই আণবিক ভর, n মানে হচ্ছে অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, n মানে হচ্ছে আয়তন বাই মোলার আয়তন, n মানে হচ্ছে পিভি বাই আরটি। আবার P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এই ফর্মুলা দিয়েও আমরা কিন্তু মোলে আসতে পারি। আবার আমরা দেখলাম মোল সংখ্যা মানে হচ্ছে VS, আবার দেখলাম মোল সংখ্যা মানে হচ্ছে VS বাই এখানে 1000। এগুলো যদি জানা থাকে তাহলে বিভিন্ন ক্যালকুলেশন আমরা সহজেই করতে পারবো। আচ্ছা, পিভি সমান এনআরটি ফর্মুলা দিয়ে এই ক্যালকুলেশনগুলো করা যায়। আর এই থিওরিটা বেসিক্যালি পিভি সমান এনআরটি, এই থিওরিটা চ্যাপ্টার 1-এ, তোমাদের যে এখানে চ্যাপ্টার 1 আছে পরিবেশ রসায়ন, সেই পরিবেশ রসায়নে পিভি সমান এনআরটি তার ডেরিভেশনটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যা শিখলাম তার আলোকে ছোট একটা প্রবলেম থ্রো করছি, সবাই রেডি হও। সেটা হচ্ছে, মনে করি এ হচ্ছে একটা বস্তু, বি একটা বস্তু, এটার আণবিক ভর m1, এটার আণবিক ভর m2। এখন একটা পাত্র নেওয়া হয়েছে, সেখানে এ নেওয়া হয়েছে 1 গ্রাম, বি নেওয়া হয়েছে 1 গ্রাম, অর্থাৎ সমান ভরের এবি নেওয়া হয়েছে। এখন বলা হয়েছে এখানে এ এবং বি এর অণু সংখ্যার অনুপাত কত। এখানে বলা হয়েছে এ এবং বি এর অণুর সংখ্যার অনুপাত কত। হ্যাঁ, VS বাই 1000। VS বাই 1000 মানে হচ্ছে, এটা মূল সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এখানে দ্রবণের ক্ষেত্রে আমরা ভি মানে হচ্ছে দ্রবণের আয়তন, আর এস মানে হচ্ছে আমাদের মোলারিটি। আমরা একটা তরল দ্রবণের কথা বলছি, সেক্ষেত্রে আমরা ওই মোলারিটির যে ক্যালকুলেশনগুলো আছে সেখানে মূল সংখ্যা দিয়ে এই হিসাবগুলো সহজে আমরা করতে পারি। আচ্ছা, এখন আসি এ আর বি দুইটা পদার্থ, আণবিক ভর m1 এবং m2। এখন এখানে সমান ভরের এবি নেওয়া হয়েছে। এখন বলা হয়েছে যে এ আর বি এর অণু সংখ্যার অনুপাতটা কত হবে।
তাহলে অণুর সংখ্যার অনুপাতটা এখানে হয়তো দেওয়া থাকবে m1:m2 অথবা দেওয়া থাকবে m2:m1। এখন কোনটা সঠিক? বেশিরভাগ স্টুডেন্ট বলবে m1:m2, কিন্তু সঠিকটা কি সেটা একটু আমি দেখাচ্ছি। এখানে সঠিকটা হচ্ছে এখানে এর আণবিক ভর যেহেতু m1, তাহলে আমরা বলতে পারি যে m1 গ্রাম এ তার মধ্যে থাকে এতটি অণু, মানে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে 1 গ্রাম নেওয়া হয়েছে, তাহলে 1 গ্রামের মধ্যে থাকবে Na/m1 এতটি অণু থাকবে। আর আরেকটা হচ্ছে আমাদের বি, m2 গ্রাম বি, তাহলে তার মধ্যে থাকবে অণুর সংখ্যা Na, কারণ এটা আণবিক ভর, গ্রামে প্রকাশ করছে, মোল হয়েছে, তাহলে তার মধ্যে এতটি অণু থাকবে। তাহলে এখানে 1 গ্রাম যদি আমি বি নেই, তাহলে অণু থাকবে Na/m2। তাহলে এখানে এ এর মধ্যে অণু আছে এতটি আর বি এর মধ্যে অণু আছে এতটি, তাহলে অনুপাতটা কত হবে? Na/m1 Na/m2, হিসাব করলে আসবে আমাদের m2:m1। এভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখানে ইউনিট যতগুলো আমি দিয়েছি এগুলো কোনো না কোনো সময়ে তোমার কাজে লাগবেই। সো এই ইউনিটগুলো যদি সবগুলো মুখস্থ করো, দেন তুমি এটার বেশি বেনিফিট পাবা। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ক্যালকুলেশন দেখলাম। এবার আমরা চলে আসি মোলার আয়তন। মোলার আয়তন নিয়ে এখন আমরা আলোচনা করব। মোলার আয়তনে প্রথমে আমাদের যেটা এখানে আসবে সেটা হচ্ছে মোলার আয়তনে প্রথমে আমরা যেটা আসি সেটা হচ্ছে 1 মোল বস্তু। 1 মোল বস্তু তার যে আয়তন, 1 মোল বস্তু তার আয়তনটাই হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন মানে হচ্ছে 1 মোল বস্তুর আয়তন, সেটাকে আমরা বলবো মোলার আয়তন। 1 মোল বস্তু। এখন 1 মোল বস্তু মানে হচ্ছে এটা হতে পারে S মানে সলিড, এটা হতে পারে L মানে লিকুইড, এটা হতে পারে G মানে গ্যাস। তাহলে 1 মোল বস্তু যে আয়তন দখল করবে সেটাকে তার মোলার আয়তন বলা হবে। এখন যদি আমরা STP এই কন্ডিশনে বা SATP এই কন্ডিশনে বা এখানে NTP এই কন্ডিশনে যদি আমরা এখানে বিভিন্ন বস্তু নিই, তাহলে আমরা আয়তন আলাদা আলাদা পাবো। যেমন ধরে নিলাম একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আছে 1 মোল পানি এবং এটা লিকুইড মানে তরল অবস্থায় আছে। তাহলে এর আয়তন কত? তাহলে এই তরল অবস্থায় 1 মোল পানি যে জায়গা দখল করবে সেটা তার মোলার আয়তন হবে। এখন 1 মোল পানি মানে কত গ্রাম পানি? 18 গ্রাম পানি। 18 গ্রাম পানির আয়তন কত? 18 মিলিলিটার। কেমন করে 18 মিলিলিটার হলো? এর উত্তরটা হচ্ছে পানির ঘনত্ব কত? 1 গ্রাম পার মিলিলিটার। পানির ঘনত্ব 1 গ্রাম পার মিলিলিটার। তার মানে 1 মিলিলিটার পানি মানে 1 গ্রাম, তাহলে 18 মিলিলিটার পানি মানে হচ্ছে 18 গ্রাম। তাহলে এই যে 18 গ্রাম তরল পানি তার যে আয়তন 18 মিলিলিটার, এটাই হচ্ছে পানির মোলার আয়তন। এখন বিষয়টা হচ্ছে যে এখানে কঠিন পদার্থ, তরল পদার্থ তাদের যে আয়তনগুলো, এগুলো তাপমাত্রা চাপ অনুসারে আলাদা আলাদা পদার্থের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। কিন্তু যদি আমরা গ্যাসীয় পদার্থ নেই, তাহলে সকল গ্যাসের 1 মোল এর আয়তন, সকল গ্যাসের 1 মোলের আয়তন নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট চাপে ফিক্সড, এটা পরিবর্তিত হবে না, অপরিবর্তিত থাকবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে 1 মোল গ্যাসের আয়তন সবসময় ফিক্সড। গ্যাসের নাম যাই হোক, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, যাই হোক, 1 মোল গ্যাস মানে আয়তন অলওয়েজ উইল বি ফিক্সড। এবং আমরা যদি STP এই কন্ডিশনে 1 মোল গ্যাস নিই, তাহলে তার আয়তনটা কত পাবো? আয়তনটা পাবো আমরা 22.4 লিটার। আমরা যদি SATP এই কন্ডিশনে 1 মোল গ্যাস নিই, তাহলে আয়তনটা পাবো 24.789 লিটার। আমরা যদি এখানে NTP বা RTP এই কন্ডিশনে 1 মোল গ্যাস নিই, তাহলে আয়তনটা পাবো আমরা 24 লিটার। এগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। তাহলে আমরা এখন দেখি এটার সাথে রিলেটেড কিছু ক্যালকুলেশন। এখানে প্রথমেই বলেছে প্রথম যে প্রবলেমটা আমরা আসব সেটা হচ্ছে এখানে বলেছে যে STP এই কন্ডিশনে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আমাদেরকে আয়তন বের করতে বলছে। তাহলে আমরা জানি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড এর আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা STPতে।
এখন এখানে 22 গ্রাম মানে হচ্ছে 22/44 মানে হাফ মোল, তাহলে তার আয়তনটা কত হবে? 11.2 লিটার। এভাবে আমরা সহজেই আয়তন কত সেটা হিসাব করে বের করতে পারবো। এবারে চলে আসি আমরা আরেকটা প্রবলেম। চলে আসি। প্রবলেমটা হলো যে এসটিপি এই কন্ডিশনে 500 ml নাইট্রোজেনের ভর কত, এটা আমাদেরকে বের করতে বলছে। এসটিপিতে 500 ml নাইট্রোজেন গ্যাসের ভর কত সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা যদি বের করতে চাই তাহলে আমরা প্রথমেই যে কাজটা করব, এখানে নাইট্রোজেন গ্যাসের কথা বলা হয়েছে, তার ভর চেয়েছে, তা আমরা জানি 1 মোল এর আয়তন হলো 22.4 লিটার, তার মানে 22,400 মিলিলিটার। তাহলে এই 22,400 ml নাইট্রোজেন মানে হচ্ছে 1 মোল নাইট্রোজেন, আর 1 মোল মানে হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে এত মিলিলিটার নাইট্রোজেন যদি হয় 28 গ্রাম, তাহলে এখানে আমাদেরকে দিয়েছে 500 ml নাইট্রোজেন, তাহলে হিসাব করলে কত সেটা কিন্তু সহজেই আমরা বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। এখন বিষয়টা হলো একটা জটিল প্রবলেম, যেটা তোমাদের এডমিশন টেস্টে গুরুত্বপূর্ণ বা কলেজের পরীক্ষায় হয়তো দেওয়া হতে পারে। প্রবলেমটা হলো এখানে বলেছে যে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 770 মিলিমিটার চাপে 10 গ্রাম হাইড্রোজেন আছে। 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 770 মিলিমিটার চাপে 10 গ্রাম হাইড্রোজেন আছে। এখন সেই হাইড্রোজেনের আয়তন পাওয়া গিয়েছে x মিলিলিটার। এখন বলতেছে যে একই তাপমাত্রা এবং চাপে এখানে 8 গ্রাম অক্সিজেন, তার আয়তন কত আমাদেরকে এটা বের করতে বলছে। তা আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, একটা কিন্তু তাপমাত্রা দেওয়া আছে এখানে, একটা চাপও এখানে দেওয়া আছে, আর পরিমাণটা দেওয়া আছে 10 গ্রাম। তাহলে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে 10 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 10/2, তার মানে এটা হচ্ছে 5 মোল। 10 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 5 মোল হাইড্রোজেন। 10 গ্রাম হাইড্রোজেন বলছে, তাহলে 5 মোল হাইড্রোজেন। তাহলে 5 মোল হাইড্রোজেন যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনে এই 5 মোল হাইড্রোজেনের আয়তন হচ্ছে x মিলিলিটার। তাহলে এই কন্ডিশনে 5 মোল হাইড্রোজেনের আয়তন হচ্ছে x মিলিলিটার। তাহলে পৃথিবীর যে কোনো গ্যাসই আমি নিই না কেন, তার 5 মোলের আয়তন কিন্তু ওই কন্ডিশনে ওইটাই হবে। তাহলে এখানে আমার দেয়া আছে অক্সিজেন গ্যাস, তাহলে আমি বলতে পারি এই 5 মোল অক্সিজেনের আয়তনও তাহলে x মিলিলিটারই হবে। এখন আমাকে তো বলেছে 8 গ্রাম অক্সিজেন, তা 8 গ্রাম অক্সিজেন মানে কত? মোল সংখ্যা মানে ভর বাই আণবিক ভর, তাহলে ভরটা হলো 8, আণবিক ভর হলো 32, তাহলে এটা 1/4। তাহলে 5 মোলের আয়তন যদি হয় এত, তাহলে 1/4 মোল অক্সিজেনের আয়তন কত হবে সেটা আমরা হিসাব করে বের করতে পারবো। এভাবেই কিন্তু মোলার আয়তনের সাহায্যে বিভিন্ন গ্যাসের ভর, আয়তন, তার সাথে অণু সংখ্যা সবগুলোকে কানেক্ট করে প্রবলেম সলভ করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে আলোচনা দেখেছো, আমরা এবারে চলে আসবো সেটা হলো আমাদের সমীকরণ ভিত্তিক গণনা। আমরা এবারে যে আলোচনা করব, আমরা সমীকরণ ভিত্তিক গণনায় চলে আসি। আমরা যদি সমীকরণ ভিত্তিক কোনো গণনা করতে যাই, প্রথম শর্ত হচ্ছে সমীকরণকে সমতা করা লাগবে। সমীকরণ যদি সমতা করা না হয় তাহলে সমীকরণ ভিত্তিক গণনা করা যাবে না। তাহলে সমীকরণ ভিত্তিক গণনার প্রথম শর্ত হচ্ছে সমীকরণকে সমতা করতে হবে। তা পৃথিবীতে তো সমীকরণের অভাব নেই। এখন কোন কোন সমীকরণগুলো সমতা আমাকে শিখতে হবে সেটা আমি কেমন করে বুঝবো? বিক্রিয়াগুলো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কেমন করে বুঝবো? এসিসি লেভেলে যে বিক্রিয়াগুলো সবচেয়ে বেশি দেওয়া হয় সেগুলো যদি বলি, তাহলে এই যে KClO3 সমান সমান পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন, এখানে দিলাম 2, এখানে দিলাম 2, এখানে দিলাম 3। ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে ক্যালসিয়ামের অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। আবার এখানে সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান
সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে এখানে আমরা 2 বসাই, এখানে 2 বসাই। এরপরে হচ্ছে ধাতু প্লাস অ্যাসিড, লবণ প্লাস হাইড্রোজেন। এরপর হচ্ছে লোহা প্লাস স্টিম সমান সমান হচ্ছে Fe3O4 প্লাস হাইড্রোজেন। এটা স্টিম, এটা 3, এটা 4, এটা হচ্ছে আমাদের 4। এই যে কতগুলো বিক্রিয়া লেখা হয়েছে। তারপর হচ্ছে আমাদের আরও লেখা যায় মার্কিউরিক অক্সাইড, সেখান থেকে মার্কারি প্লাস অক্সিজেন, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম। এই যে সমীকরণগুলো দেখা যাচ্ছে, এই সমীকরণে বিভিন্ন গ্যাস উৎপন্ন হচ্ছে। এই সমীকরণগুলোই পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদের বইয়ের মধ্যে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো ইম্পর্টেন্ট। যেমন সোডিয়াম বাইকার্বনেট, তাকে তাপ দিলাম, তাপ দিলে সোডিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি হবে। কিন্তু সোডিয়াম কার্বনেট তাকে যদি তাপ দেওয়া যায় তাহলে কোনো পরিবর্তন হবে না। এই ইনফরমেশনটা জানা থাকলে এখান থেকে অনেক প্রশ্ন করা যায়, যেগুলোর উত্তর তোমাদের পক্ষে দেওয়া সম্ভব। এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে সমীকরণ ভিত্তিক গণনায় সমীকরণ সমতা করতে হবে। সমীকরণ সমতা করলেই সেখান থেকে বিভিন্ন এখানে সমস্যার সমাধান করা সম্ভব। তা আমরা এখানে সমীকরণ ভিত্তিক গণনা, সেখান থেকে আসলে কী ধরনের প্রবলেম পরীক্ষায় থাকে, কী ধরনের গণনা এখানে করা যায়। নাম্বার 1 হচ্ছে একটা সমীকরণে ভর থেকে এখানে আমাদেরকে ভর বের করা যাবে, আবার পদার্থের ভর থেকে আয়তনও বের করা যাবে। বিক্রিয়ক পদার্থের ভর ব্যবহার করে উৎপাদের আমরা ভর বের করতে পারি, আবার উৎপাদের আমরা আয়তনও নির্ণয় করতে পারি বিভিন্ন কন্ডিশনে। তো বিক্রিয়কের ভর ব্যবহার করে, হ্যাঁ, এখানে পানির ক্ষেত্রে 18। এখন অন্য অন্য পদার্থের ক্ষেত্রে এটা ঘনত্ব যদি উল্লেখ করা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সেখান থেকে আমরা মোলার আয়তন কত সেটা বের করতে পারবো। আলাদা আলাদা পদার্থ, তাদের তো ঘনত্ব তাপমাত্রার উপর ডিপেন্ড করে আলাদা আলাদা হয়। সো আলাদা আলাদা পদার্থের ঘনত্ব আলাদা, সো ঘনত্ব আলাদা হওয়ার কারণে তাদের মোলার আয়তনের ক্ষেত্রে একটা পার্থক্য চলে আসবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে অলওয়েজ আমরা ফিক্সড পাবো। লিকুইড হলে বিষয়টা এরকম। তা আমরা সরাসরি একটা ক্যালকুলেশনে চলে যাই। এখন আমাদের প্রথম ক্যালকুলেশন হচ্ছে, এখানে বলা হয়েছে KClO3 পটাশিয়াম ক্লোরাইড, তাকে তাপ দিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং এখানে অক্সিজেন পাওয়া গেছে। সমতা করলে এটা 2 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। এখন এখান থেকে 2টা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। আর পরের প্রশ্ন হচ্ছে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে STP-তে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে। তাহলে প্রথমটা হচ্ছে ভর থেকে ভর নির্ণয়, আর পরেরটা হচ্ছে আমাদের ভর থেকে আয়তন নির্ণয়। তা কিভাবে আমরা এটা করতে পারি? তাহলে এই যে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে এই পদার্থটি, এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। ওকে, থ্যাংক ইউ, আমি আসতে পড়াবো, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমরা পটাশিয়াম ক্লোরাইড দেখতে পাচ্ছি। পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন এই 2টা পদার্থ উৎপন্ন হয়েছে। এখন প্রশ্নে যেটা বলেছে সেটা হলো যে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন এখানে পাওয়া যাবে। তা আমরা ফার্স্টে সমীকরণটা যেটা দেখতে পাচ্ছি, KClO3 সমান সমান 2KCl প্লাস হচ্ছে O2, এটা আমরা আগে লিখব। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টয়কিওমেট্রি আছে, স্টয়কিওমেট্রিক রেশিও আছে, অর্থাৎ একটা আর একটার সাথে একটা রেশিও মেনটেন করে কিন্তু এখানে বিক্রিয়া করতেছে। যেমন 2 মোল পটাশিয়াম ক্লোরাইড এখানে 3 মোল অক্সিজেন তৈরি করতেছে। যে 3 মোল, 2 মোল পটাশিয়াম ক্লোরাইড আর 3 মোল অক্সিজেন তৈরি করতেছে। তাহলে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড 3 মোল অক্সিজেন তৈরি করে। এখন পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 122.5, তাহলে এটা গ্রাম হয়ে গেল। তাহলে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে 3 মোল অক্সিজেন, 3 ইন্টু অক্সিজেনের আণবিক ভর এটা হচ্ছে 32 এত গ্রাম। তাহলে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে এত গ্রাম অক্সিজেন। এখন আমাদেরকে দেওয়া হয়েছে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড। তাহলে হিসাব করলে কতটুকু আসবে সেটা আমরা সহজেই এখান থেকে বের করতে পারবো। এখন আসি পরের পার্ট। পরের যে অংশটুকু আছে, পরের অংশটুকুতে বলেছে যে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে STP-তে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে। তাহলে আমরা অক্সিজেনের যে ভরটা এখানে পাবো সেখান থেকে আয়তন আমরা বের করতে পারবো, অথবা সমীকরণ থেকে সরাসরি ক্যালকুলেশন করা যাবে। কিভাবে? এখানে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 2 ইন্টু 122.5 এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড। এই যে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড মানে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড।
তাহলে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা এখানে অক্সিজেন পাচ্ছি কত মোল? 3 মোল। তাহলে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 3 মোল হচ্ছে 3 × 22.4 লিটার। তাহলে এসটিপিতে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা পাবো এত লিটার এখানে অক্সিজেন। তাহলে যেহেতু আমাদের এখানে পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ দিচ্ছে 10 গ্রাম, তা 10 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায় সেটা কিন্তু এখান থেকে বের করা পসিবল। তাহলে এগুলো হলো খুব এলিমেন্টারি লেভেলের ক্যালকুলেশন। খুব সহজ করে আমি দুইটা ক্যালকুলেশন দেখালাম। একটা হচ্ছে ভর থেকে ভর নির্ণয় করা, আর একটা হচ্ছে ভর থেকে কী নির্ণয় করা? আয়তন নির্ণয় করা। আমি আর 5 মিনিট সময় নিব শিক্ষার্থী বন্ধুরা। আরও আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো প্রবলেম এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে 10 গ্রাম পিতলে 10 গ্রাম পিতল এর সাথে 10 গ্রাম পিতলের সাথে লঘু H2SO4 এর বিক্রিয়া দেওয়া হলো। সেই বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার গ্যাস পাওয়া যাবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। 10 গ্রাম পিতলের সাথে লঘু সালফারিক অ্যাসিডের বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার গ্যাস পাওয়া যাবে? কারণ আমি এই প্রবলেমটা আমাকে সলভ করব। প্রথমত হচ্ছে পিতলের কথা বলতেছে। এই পিতলের মধ্যে থাকবে কপার 65% আর জিঙ্ক এটা হচ্ছে 35%। কপার হলো 65% আর জিঙ্ক হলো এখানে 35% থাকে পিতল। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাকে 10 গ্রাম পিতল দিছে, তাহলে 10 গ্রাম পিতলে কপার থাকবে কত? 6.5 গ্রাম আর জিঙ্ক থাকবে কত? 3.5 গ্রাম। এটা আমরা বের করলাম। বের করার পরে এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এই জিঙ্কের সাথে আমরা দিব সালফারিক অ্যাসিডের বিক্রিয়া। তো বিক্রিয়া দিলে আমরা এখানে কি পাবো? জিঙ্ক সালফেট পাবো আর হাইড্রোজেন গ্যাস পাবো। এরপরে আমরা কপারের সাথে দিব সালফারিক অ্যাসিডের বিক্রিয়া। যেহেতু এটা পাতলা সালফারিক অ্যাসিড, লঘু সালফারিক অ্যাসিড, তো কপার কিন্তু এর সাথে বিক্রিয়াই করবে না, কারণ কপারের সক্রিয়তা সেটা তো হাইড্রোজেনের চেয়ে কম। সো কপার ক্যান নট রিপ্লেস হাইড্রোজেন। এখান থেকে কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না। তার মানে এখানে গ্যাস তৈরি হচ্ছে হাইড্রোজেন, কিন্তু সেই গ্যাস তৈরি করতেছে শুধুমাত্র কিন্তু এখানে জিঙ্ক। কপার কিন্তু কোনো গ্যাস এখানে তৈরি করতেছে না। তাহলে জিঙ্কের সাহায্যে কিন্তু আমাকে হাইড্রোজেনের আয়তনটা নির্ণয় করতে হবে। এখন কেমন করে নির্ণয় করব? এখানে লক্ষ্য করো, এখানে জিঙ্ক কিন্তু একটা, তার মানে 1 মোল জিঙ্ক আছে। আর এখানে হাইড্রোজেন তৈরি হয়েছে কয় মোল? এখানে 1 মোল হাইড্রোজেন তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এখান থেকে পিতল কি? পিতল কি? এটা হচ্ছে তোমরা এসএসসি লেভেলে পড়েছো। পিতল হচ্ছে একটা সংকর ধাতু, পিতল বা ব্রাস বলা হয় সংকর ধাতু। অর্থাৎ একাধিক ধাতুকে একসাথে মিশ্রিত করে যদি কোনো সমসত্ব মিশ্রণ আমরা তৈরি করি সেটাকেই বলা হয় সংকর ধাতু। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে শুধু জিঙ্ক। তাহলে 1 মোল জিঙ্ক 1 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করে এসটিপিতে। তাহলে 1 মোল জিঙ্ক মানে হচ্ছে 65.5 গ্রাম জিঙ্ক, আর 1 মোল হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার এসটিপিতে। 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে আমাদের জিঙ্ক আছে কত গ্রাম? 3.5 গ্রাম। তাহলে 3.5 গ্রাম জিঙ্ক তৈরি করবে কত? 22.4 গুণন 3.5 ডিভাইডেড বাই 65.5। তাহলে এখানে আমরা হিসাব করে যে মানটা পাবো সেটাই আমরা এখানে বসাবো। তাহলে এত লিটার, এটা হচ্ছে আয়তন। তাহলে কত লিটার পাওয়া যায় হিসাব করে যেটা আসে, এখানে আমাদের সম্ভবত মানটা এসেছে 1.19 লিটার। 1.19 লিটার এসটিপিতে এত হাইড্রোজেন পাওয়া যাবে। এখন যদি পরীক্ষা প্রশ্ন করতো যে এর মধ্যে হাইড্রোজেনের অণু কয়টা আছে, সেটা কিন্তু হিসাব করে বের করা যাবে, কারণ 22.4 লিটারে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা। অতএব এত লিটারের মধ্যে কতটা অণু থাকবে সেটা আমরা সহজেই বের করতে পারবো। আমি সর্বশেষ একটা অঙ্ক দিয়ে শেষ করবো আজকের আলোচনা। এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হলো এটা বোর্ডের মধ্যে একটা প্রশ্ন আসছে। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2015 সালে। প্রবলেমটা ছিল এরকম যে একটা পাত্র ছিল, সেই পাত্রের মধ্যে ছিল এখানে চুনাপাথর।
আর সেই চুনাপাথরটা হচ্ছে 80% ছিল বিশুদ্ধ, আর তার পরিমাণ ছিল এখানে 20 গ্রাম। তাহলে একটা পাত্রের মধ্যে ছিল এখানে 20 গ্রাম চুনাপাথর, সরি 80 না, এটা হচ্ছে আমাদের 85%, 85% বিশুদ্ধ ছিল। এখন এখানে যোগ করা হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর ফলে একটা গ্যাস বের হচ্ছে, তার নাম হচ্ছে এক্স। তো এসটিপিতে এই এক্স গ্যাসের আয়তন কত সেটাই আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা কীভাবে এই আয়তনটা এখন বের করতে পারি? আমাদের প্রথম কাজটা হচ্ছে যে চুনাপাথরটা পুরোপুরি পিওর না, চুনাপাথরে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট থাকে। চুনাপাথর, মার্বেল পাথর আমরা যে বিভিন্ন বলি, সেগুলোতে আলাদা 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 এগুলো রক বলা হয়, এগুলোকে শিলা বলা হয়। হ্যাঁ, কোনোটা আগ্নেয় শিলা, তারপরে রূপান্তরিত শিলা, বিভিন্ন ধরনের শিলা আছে, সেখান থেকে কিন্তু আলাদা আলাদা নামগুলো চলে আসছে। তো যাই হোক, এখানে আমাদের এই যে চুনাপাথরের কথা বলা হয়েছে, চুনাপাথরে 85% বিশুদ্ধ। তার মানে কি? তার মানে 100 গ্রাম চুনাপাথরে 85 গ্রাম আছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 100 গ্রামে যদি থাকে 85 গ্রাম, তাহলে আমাদের এখানে দিয়েছে 20 গ্রাম। তাহলে 20 গ্রাম চুনাপাথরে কতটুকু আছে এটা বের করবো, 85 × 20/100, তাহলে আমাদের এখানে চলে আসলো 17 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা 17 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এখানে পাইছি। এখন 17 গ্রাম পাওয়ার পরে এখন তার মধ্যে মেশানো হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, তার মধ্যে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশাই, তাহলে এখানে আমরা কি পাবো? ক্যালসিয়াম ক্লোরাইড পাবো, তারপরে পানি পাবো, আর কার্বন ডাইঅক্সাইড পাবো। আমরা যদি সমতা করি তাহলে এখানে 2 আসবে। তাহলে আমরা যদি ভালো করে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতেছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সেটা তৈরি করতেছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে তো 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ 100টা হচ্ছে এর আণবিক ভর, আণবিক ভরটা হচ্ছে 100, 1 মোল মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতেছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড তো একটা গ্যাস, আর 1 মোল গ্যাসের আয়তন কত? 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার এসটিপিতে। তাহলে আমরা আয়তনটা লিখতে পারি 22.4 লিটার। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতেছে এসটিপিতে, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা এবং চাপে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। রাইট? তাহলে আমার তো অত বেশি না, আমার তো 17 গ্রাম আছে। তাহলে 17 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সেটা কতটুকু তৈরি করতেছে? তাহলে 22.4 গুণন 17 ডিভাইডেড বাই এখানে আমাদের 100। তাহলে হিসাব করলে যেটা আমাদের আসবে, এখানে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 3.808 লিটার। 3.808 লিটার। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পুরোটা শেষ করতে পারলাম না, একটু বাকি থাকলো। এটা আমরা পরের যে ক্লাসগুলো আসবে সেখানে এটি নিয়ে আলোচনা হবে। তা আজকের এই আলোচনা থেকে তোমাদের জন্য ছোট একটি বাড়ির কাজ। ছোট একটি বাড়ির কাজ। বাড়ির কাজটা হচ্ছে, তোমরা সবাই লিখে নাও। এটা একটা পাত্র, এখানে আছে হাইড্রোজেন গ্যাস, মিথেন গ্যাস এবং ইথিলিন গ্যাস, 3টে গ্যাস এখানে আছে। একটা পাত্রের মধ্যে 3টে গ্যাস আছে। একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, সেটা আছে 46%। তারপর আছে মিথেন গ্যাস আছে এখানে 40%। আর আছে এখানে ইথিলিন গ্যাস আছে এখানে 14%। তাহলে ভালো করে বুঝবা সবাই, একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, গ্যাসের মিশ্রণ আছে, 3টে গ্যাস, একটা হলো হাইড্রোজেন গ্যাস, একটা মিথেন গ্যাস, একটা ইথিলিন গ্যাস, তাদের পার্সেন্টেজগুলো দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে এই গ্যাসের আয়তন এখানে দেওয়া আছে 50 লিটার। এখন এই 50 লিটার গ্যাসকে এদেরকে জারিত করতে হবে বায়ু দ্বারা কি করতে হবে? জারিত করতে হবে। তাহলে যদি 50 লিটার গ্যাসকে, অর্থাৎ 50 লিটার গ্যাসের মিশ্রণ, যেখানে 3টে গ্যাস আছে, টোটাল মিলে তাদের আয়তনটা হচ্ছে 50 লিটার, তাদেরকে বায়ু দ্বারা জারিত করতে হবে। যদি বায়ু দ্বারা জারিত করতে চাই আমরা, তাহলে কত আয়তন বায়ু এখানে লাগবে? এখানে এই অঙ্কটা আসলে কেউ করতে পারবে না তোমরা, কারণ এখানে আরও একটি ইনফরমেশন দরকার। ওই ইনফরমেশন ছাড়া এটা করা পসিবল না। এখানে বলা আছে যে আয়তন অনুসারে বায়ুতে 21%
অক্সিজেন থাকে। তাহলে এটা হচ্ছে তোমাদের একটা প্রবলেম। তাহলে আমি আবারও প্রবলেমটা বলছি যে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে অনেকগুলো গ্যাস মিলে একটা গ্যাসের মিশ্রণ আছে। সেই গ্যাসগুলো হলো হাইড্রোজেন, মিথেন এবং ইথিলিন, এবং তাদের পার্সেন্টেজ হলো 46, 40 এবং 14%। এখন সেগুলোকে বায়ু দ্বারা জারিত করা হচ্ছে, এই গ্যাসগুলো সবাইকে। তাহলে কত আয়তন বায়ু লাগবে? এখানে আয়তন হিসেবে বায়ুতে 21% অক্সিজেন থাকে। এটা হচ্ছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় এটা চেষ্টা করবা। আর সবাই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।